বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ট্রাম্পের বিদেশ নীতি কি হবে? সেই সঙ্গে পাশাপাশি আরও একটা প্রশ্ন সবথেকে বিশ্বমঞ্চে, যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কৌশলগত যে সম্পর্ক, সেই কৌশলগত সম্পর্ক কোন দিকে দাঁড়াবে বা কোন দিকে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্ক কিন্তু অনেক জায়গায় বাধা পাচ্ছে। কিন্তু যখন নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি নিয়ে কি ভাবছে বিএনপি? চীন না ভারত, কাকে বেশি অগ্রাধিকার দেবেন খালেদা জিয়ার দলরা? জামাতের সঙ্গে সখ্যতা রাখলে বিএনপিকে নিয়ে চিন্তা ভাবনা করতে নারাজ নয়াদিল্লি। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এই বিষয় নিয়ে সরাসরি আলোচনা করার জন্য প্রাক্তন বিএনপির এমপি নীলোফার চৌধুরী মুনি সরাসরি ঢাকা থেকে উপস্থিত হয়েছেন। প্রথমেই দিদি, আমাদের স্টুডিওতে ভার্চুয়ালি উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং নমস্কার। দিদি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ দিদি, প্রথমেই আপনাকে স্বাগত এবং নমস্কার, এবং নিশ্চয়ই আপনি ভালো আছেন, পদ্মাপাড়ের মানুষ ভালো আছে, সেটাই আমরা কামনা করি। প্রথম প্রশ্নটা যে আপনাকে করব, যে আপনারা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় দল বাংলাদেশের, এবং নির্বাচন হলে সবাই আপনাদের দল ক্ষমতায় আসবে এমনটাই কিন্তু বাংলাদেশের মানুষ ভাবনা চিন্তা শুরু করেছে। সেই ক্ষেত্রে আপনারা যদি নির্বাচনের পর ক্ষমতায় আসেন, ভারতের সঙ্গে কৌশলগত বা খোলাখুলি কিভাবে আপনারা সম্পর্ক রাখতে চাইছেন, সেটা যদি একবার বলেন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি বাংলাদেশ এবং ভারত সবার শুভ কামনা করছি। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামই হচ্ছে বিএনপি। বিএনপির পররাষ্ট্র নীতির মূল ধারার যে কথাটা, সেটা বলে যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। আর ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, একদম প্রতিবেশী রাষ্ট্র। শুধু প্রতিবেশী রাষ্ট্র একদিকে না, আমাদের তিন দিকে ভারতের মতো একটা বড় রাষ্ট্র, এবং একটা সময় আমরা ভারতের সাথে ছিলাম, এটা কিন্তু আমরা ভুলি না। এবং একটা সময় স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল, আমরা এটাও ভুলি না। কিন্তু ভারত হঠাৎ করে কেন আমাদেরকে অপছন্দ করা শুরু করলো আমরা জানি না। আমাদের ধারণাটা এমন হওয়াটাই স্বাভাবিক যে একটা দেশ আরেকটা দেশের বন্ধু হবে, কিংবা একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ হবে, শত্রুতা করবে, সেটা ঠিক আছে। কিন্তু একটা দেশ আরেকটা দেশের কোন একটা দলকে সহযোগিতা করবে শুধুমাত্র, এটা আমরা ভীষণ ভাবে দুঃখিত। আমরা খুব কষ্ট পাই এই জায়গায়। ভারত একটা দেশ, এবং আমাদের সবারই, কিন্তু আমরা ভারতকে ওইভাবে মূল্যায়ন করি, একটা বড় দেশ, আমাদের আগের ফাদার কান্ট্রি ছিল, এই সব কিছু মিলে কিন্তু আমরা ভারতকে মূল্যায়ন করি। কিন্তু ভারত যদি সেখানে আমাদের দেশে শুধুমাত্র একটা দল নিয়ে মূল্যায়ন করার চেষ্টা করে, তখনই কিন্তু আমরা দুঃখ পাই। সেটা আমরা মনে করি ভারত বিগত দিনে যেটুকু করেছে, এই যে ১.৫ দশক, সেটা ভারত ভুলবে, ভারত ভুলে যাবে, এবং নতুন করে ভারত সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, বাংলাদেশের সব দলের সাথে, সব মানুষের সাথে এই জায়গাটায় আসবে, এটাই আমাদের চাওয়া। না, আপনারা কি ভারত সরকারকে এই পরিস্থিতিতে কোন রকম, দেখুন আপনাদের দেশের নির্বাচনে আপনারা ভোট দেবেন, আপনারা সরকার ঠিক করবেন, এটাই কাম্য, কিন্তু আপনারা কি কোনোভাবে ভারত সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আপনাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক, বা দেখুন ভারতের তো অনেক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার কিন্তু ভারতে আসার পরে তিনি কিন্তু কংগ্রেসের নেতাদের সঙ্গেও দেখা করেছেন, কি আপনাদের সঙ্গে বিএনপির সঙ্গে, ধরুন সরকার টু সরকার অনেক সময় সমন্বয় থাকে না, এটা বহু ক্ষেত্রেই হতে পারে, কিন্তু আপনাদের সঙ্গে কি কংগ্রেসের সঙ্গে বা ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে নিবিড় সম্পর্ক কোনকালে ছিল, না এখনো বর্তমানে আছে? দেখেন, আমরা তো বলেছি যে আমরা একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল, তখন ভারতে যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তাদের সাথে সম্পর্ক ছিল, এবং একটা দেশ হিসেবে সম্পর্ক ছিল, সেটা কোনো আলাদা দল হিসেবে আমি বলছি না। তো এখন ভারত কিন্তু তা করেনি। ভারত একটা বিশেষ দলের সাথে সম্পর্ক রেখেছিল, এবং তাদেরকে, কথিত আছে যে তাদেরকে ভারত, এটাও সত্যি যে জিও পলিটিক্সটা যেমন এই মুহূর্তে বা
পৃথিবীতে খুবই ইম্পর্টেন্ট, ঠিক তেমনি প্রতিবেশী কান্ট্রি যদি অনেক বড় হয় তাদের পলিটিক্সটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট জায়গা থেকে ভারত যা চেয়েছে, ভারত বিগত সরকার আওয়ামী সরকারকে ভারত যে কোনো ভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে, সহযোগিতা করেছে। একটা একটা গোষ্ঠীকে, একটা দলকে, একটা দেশকে না, দেশকে যদি হতো তাহলে ভারত কিন্তু বলতো যে যেই ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নাই, আমরা একটা দেশের সাথে। এটা কিন্তু 2024-এর প্রথম দিকে, জানুয়ারির প্রথম দিকে বা 2023-এর ডিসেম্বরের শেষ দিকে কিন্তু ভারত বলেছিল যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে চাই। কিন্তু যখনই নির্বাচনটা কাছে আসলো 7 তারিখের আগে, ভারত কিন্তু ঠিক আগের জায়গাতেই ফিরে গেল। আওয়ামী লীগকে কিভাবে ক্ষমতায় বসানো যায় ওই জায়গাটাই ভারত চিন্তা করতে থাকলো। তো সে এবং আওয়ামী লীগ কিন্তু ভোট ছাড়া, কেউ ভোট দিতে গেল না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু পাশ করে গেল ভোটে। একটা লামসাম একটা বিরোধী দল বানালো বিদ্রোহী আওয়ামী লীগ দিয়ে। বিদ্রোহী আওয়ামী লীগ দিয়ে একটা জাতীয় পার্টি, ভারতের ইশারায় যে পার্টিটা চলে এবং চলেছে বিগত দিনে, এবং তারা মিলে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্সও করেছে, আবার সরকারি দল বিরোধী দলও হয়েছে। তো এইটা যদি একটা বড় দেশ যদি সহযোগিতা প্রত্যক্ষভাবে না করে, এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অন্যান্য দলের জন্য এটা সম্ভব ছিল না দলের কাছে। অবশ্যই আওয়ামী লীগ পরাস্ত হতো, কিন্তু আওয়ামী লীগ দুর্দান্ত প্রতাপ দেখিয়েছে শুধুমাত্র আমাদের পাশের কান্ট্রি, আমাদের বন্ধু আমরা মনে করি সেই ভারতের ম্যান্ডেটটা নিয়ে। এবং একটা সময় আর কোনো লুকোছাপা ছিল না, এটা জানাজানি। এবং তারা দুই এই বাংলাদেশের ওই পার্টি এবং আপনার ভারত, তারা জানাজানি করে ওপেন, এটা সিক্রেট ছিল, এটা কোনো সিক্রেট ছিল না। যেমন ধরেন 24-এর জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের অনেক প্রার্থী বা বিদ্রোহী অনেক প্রার্থী যারা প্রকারান্তর আওয়ামী লীগই করে, মনোনয়ন না পাওয়ার জন্য তারা বিদ্রোহী হয়েছে। তারা কিন্তু বলেছে ভারত আমাদেরকে মনোনয়ন দিয়েছে, আমাদেরকে ফেল করায় সাধ্বিকায়, এই যে বলাটা, এটা কিন্তু অফেন্সিভ হয়ে গিয়েছিল। সেই হিসেবে আমরা ভুলে যেতে চাই আমাদের অতীতের কথা। আমরা ভারতের সাথে এখনো আমাদের স্ট্র্যাটেজি এমন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। ভারত আমাদের পাশের দেশ, পাশের বন্ধু, এবং বন্ধু হিসেবে বন্ধুর জন্য যেটুকু করার ভারত আমাদের জন্য করবে, আমরাও ভারতের জন্য করব। হ্যাঁ, কিন্তু দিদি এখানেই প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কিন্তু বারবার অভিযোগ করছেন, ভারত সরকারের পক্ষ থেকে বলছি আমি, ভারত সরকার বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ করেছে যে বিএনপি পাকিস্তানপন্থী, বিএনপি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বেশি রাখে। দেখুন, স্বভাবতই যদি আপনারা যদি পাকিস্তানপন্থী হন তাহলে ভারত তার কিন্তু অপোজিট স্ট্র্যাটেজি নিতে বাধ্য হবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা কথা বলি, পাকিস্তান পন্থী এটা কিভাবে হয়? আপনি জানেন যে ভারতের পাশের দেশ এবং অনেক বড় দেশ হিসেবে যত আমদানি রপ্তানি, আমদানি তো আমরা বেশি করি, রপ্তানিটা কমই করি, আমাদের মানুষ বেশি, জায়গা কম, আমরা কিন্তু ভারতের সাথেই করি। এবং যত কিছু সম্পর্কগুলো ভারতের সাথে, পাকিস্তান আমাদের দেশ থেকে 2000 কিলো দূরে, আমাদের তারা কিভাবে সহযোগিতা করবে? সেটা একটা, তারাও কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি, তারা কিন্তু রিচ কোনো কান্ট্রি না যে আমাদেরকে তারা অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, এইসব দিয়ে সহযোগিতা করবে। কিংবা আমাদের চেয়ে তারা ওই টাইপের উন্নতও না যে তারা তাদের প্রশিক্ষণ প্রাপ্ত আর্মি দিয়ে আমাদের সহযোগিতা করবে বা কিছু। এটা আসলে এক ধরনের প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না আমি মনে করি। কারণ পাকিস্তান ওই যে যেটা বলেছি, সকলের সঙ্গে বন্ধুত্ব, আমাদের তো শত্রুতা করার মতো। ভারত আমাদের যদি বন্ধু হয়, তাহলে যারা মাইলকে মাইল, হাজার মাইল দূরত্বে বসবাস করে, তারা আমাদের শত্রু বা বন্ধু হওয়াতে কি আসে যায় বলেন? সেখানে আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এরকম ছিল না। এবং ভারত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে না যে পাকিস্তানের সাথে ভারতের চেয়ে আমাদের সঙ্গে বেশি সম্পর্ক, এটা কিন্তু না। দ্বিতীয়ত আপনাকে একটা প্রশ্ন করব। দেখুন, আমার যতদূর জানা আপনাদের নির্বাচনের আগে বিদেশের মাটিতে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আপনাদের ভারত সরকারের পক্ষ থেকে জামাতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা বলেছিল। ভারত সরকার কোনো মুহূর্তেই জামাতের সঙ্গে সম্পর্ক মানবে না, বা জামাতকে কখনোই রাজনৈতিকভাবে ভারত সরকার, সেটা কেন্দ্রের যে যখন থাকে, সেটা কংগ্রেস থাকুক, সেটা বিজেপি থাকুক, বা অন্য কোনো তৃতীয় মোর্চা হোক, ভারত সরকারের স্ট্যান্ড, এটা কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নয় যে জামাতের সঙ্গে সম্পর্ক থাকবে না। কিন্তু বহু অংশ দেখা যাচ্ছে যে আপনাদের প্ল্যাটফর্ম আর জামাতের প্ল্যাটফর্ম এক, কিন্তু আপনাদের প্ল্যাটফর্ম আর জামাতের প্ল্যাটফর্ম যদি এক থাকে তাহলে তো ভারতের সঙ্গে স্বভাবতই আপনাদের দূরত্বটা বাড়বে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনারা জামাতকে নিয়ে কি ভাবছেন?
দেখেন, প্রথমত আমি আপনাকে বলি, জামাতের সাথে আমাদের কোনো আলাদা কোনো সম্পর্ক নাই। জামাত আমাদের সাথে অন্যান্য দলের মতো যুগপৎ আন্দোলন করেছে বিগত সরকার, আওয়ামী সরকারকে হটানোর জন্য এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্যই জামাত তার মতো সে করেছে, আমাদের মতো আমরা করেছি। কখনো কখনো যুগপৎ আন্দোলন হয়েছে, যেহেতু দাবিটা আমাদের এক ছিল তাই হয়েছে। এখন আপনার মনে করেন, আমরা তো এও শুনি, আপনি যেমন বললেন আমরাও এরকম শুনি যে জামাতের সাথে আপনার দেশের সরকারের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, এবং জামাত এটা নিয়ে অনেক বেশি আশাবাদী। এবং যে এবং তারা এটাও বলেছে যে, তারা কিন্তু ওপেনই বলেছে যে একদিন তারা বলেছে তাদের বক্তৃতায় যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে কোনো অসুবিধা নাই। তো সম্পর্কটা তো আমরাও এটা শুনতেছি যে আপনাদের সাথে সম্পর্কটা হয়ে গেছে কার সাথে? এরকম আপনাদের দেশের সরকারের সাথে। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো? আর জামাতের সাথে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই। আপনি যদি রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে চিন্তা করে দেখেন, এই সরকার, নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে জামাত কিন্তু মাঠে এই ধরনের ঘোষণাও দিয়েছে যে আওয়ামী লীগ যেমন একটা কি বলে, একটা জালিমকে সরিয়ে আরেকটা জালিমকে নিয়ে আসবো, তারা কিন্তু বিএনপি নামে ওই কথাটা বলেছে। এবং কোনোখানে জামাত কিন্তু আমাদেরকে কোথাও কোনো সুবিধা যেখানেই পাচ্ছে, বরং এই সরকারের কাছে জামাত বেশি সুবিধা নিচ্ছে। আমাদের কিন্তু যেখানেই পাচ্ছে আমাদের সুবিধা বঞ্চিত করার চেষ্টা করছে। তো সেইখানে কিভাবে হয় যে জামাত বিএনপি একসাথে কাজ করবে আগামীতে? সেটা অবশ্যই না। দেখুন, এর আগের বার যেটা মানে নির্বাচনের সময় আমরা যেমন দেখেছিলাম যে জামাতের সঙ্গে আপনাদের জোট নিয়ে একটা কথা হয়েছিল এটা বাংলাদেশে। বলি কি আপনাকে, এটা এটা কিন্তু আমি বলেছি যে এটা ছিল আপনার যুগপৎ আন্দোলন, এটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্যে সেই আন্দোলনটা ছিল। এখনো কিন্তু আমাদের লক্ষ্যটা ওই নির্দলীয় নিরপেক্ষ সরকার যাতে হয়, আগামী দিনে কায়েম হয়, ওইটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমাদের সংস্কারের মধ্যে এটাও একটা পড়ে। সো আমি বারবারই এই কথাটা বলছি। আর জামাতকে যেহেতু ব্যান করে দিয়েছিল, জামাতকে বিএনপি, জামাত যেহেতু তার দলে মনোনয়ন করতে পারে নাই, ওরকম না, কিছু আপনার কয়েকজন আপনার, তারা এটা বলেছিল একসঙ্গে, আপনি বুঝেন যুগপৎ আন্দোলন করলে কিছুটা তো ছাড় দিতেই হয় বড় দল হিসেবে, সেইটুকুই করেছিল যে এটুকু করার দরকার, এর চেয়ে বেশি কিছু না। ধরুন বাংলাদেশের নির্বাচনে, দেখুন নির্বাচনে তো নির্বাচন একটা বড় বিষয়, নির্বাচনে অনেক সময় মানে আপনারা ধরুন সংখ্যাগরিষ্ঠতা পেলেন না, সেই ক্ষেত্রে জামাতের সাহায্য নিতে তখন আপনারা কি কার্পণ্য করবেন? কারণ দেখুন, ভারতেও কিন্তু এরকম বহু অংশেই হয়েছে যে আজ যে শত্রু ছিল কাল সে বন্ধু হয়েছে। একটা কথা বলি আপনাকে, কোয়ালিশন সরকারের কথা আপনি বলছেন, ভারতেও অনেকবার হয়েছে। এখন কোয়ালিশন সরকার, যদি সরকার সরাসরি যদি সরকার না করতে পারে বিএনপি, তখন কোয়ালিশন সরকারের কিছু হিসেব নিকেশ আছে। একেবারেই। হিসেব নিকেশই বলে দিবে যে কিভাবে সরকারটা হবে। তো সেইখানে জামাত ছাড়া যে যদি অন্যান্য স্বতন্ত্র প্রার্থী বা অন্য দলের প্রার্থী যদি বেশি পাশ করে থাকে, তাহলে অবশ্যই আমরা তাদেরকেই প্রায়োরিটি দিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে জামাতকে অ্যাভয়েড করবেন। অবশ্যই একটা, আমরা যদি স্বতন্ত্র প্রার্থী পাই, তাহলে আমরা কেন আরেকটা দল, তাও আবার ওই টাইপের মৌলবাদী দলের পক্ষে আমরা কাজ করবো, তাদেরকে নিয়ে কাজ করবো? তো অবশ্যই না। কিন্তু কোয়ালিশন সরকার যদি কোনো উপায় না থাকে, তখন কি করব এটা সময়ই বলে দিবে, না, উপায় যদি না থাকে। আর দেখুন আপনি জামাতকে সম্পূর্ণ কিন্তু কোট করছেন মৌলবাদী দল, সম্পূর্ণ আপনি নিজের ব্যক্তিগত মত, এটা আমার মতামত নয়। কিন্তু জামাত যদি মৌলবাদী দল হয়, তাহলে দেখুন বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে যে বেশি চর্চিত বিষয় সেটা হচ্ছে সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক হানাহানি, বিভিন্ন জায়গায় প্রত্যেকদিন বিক্ষিপ্তভাবে কিছু ছবি উঠে আসছে। সেই জায়গাতে তাহলে জামাতকে কন্ট্রোল করবেন কিভাবে? দেখেন, এখনো ওইভাবে, এটা যেটা আপনি মব জাস্টিসের কথা বলছেন, এই মব জাস্টিসটা আগে কিন্তু আরো অনেক বেশি হয়েছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের সময় তখন জনগণ আইন হাতে তুলে নেয় নাই, তখন আওয়ামী লীগ হাতে তুলে নিয়েছে। আওয়ামী লীগ পিটিয়েছে, আওয়ামী লীগ মেরেছে, আওয়ামী লীগ গুম করেছে, আবার আওয়ামী লীগই মামলাও দিয়েছে। আমাদের মামলা দেওয়ার পর মতো অবস্থা ছিল না, কারণ আমাদের মামলা পুলিশরা নিত না। আর মৌলবাদের কথা বললেন, আমি তো অকপটে আমারটা বলতে পারলাম। পৃথিবীর অনেক দেশে এই মৌলবাদ প্রথা চালু আছে, এবং যদি আমার ভুল না হয় আপনার দেশে আরো বেশি আছে। সো তারাও কিন্তু ক্ষমতায় থাকে বা থাকে না, কখনো থাকে কখনো থাকে না। হ্যাঁ, অবশ্যই। আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই। বাংলাদেশের জনগণ কিন্তু ভেরি ভেরি আপনার
কি বলবো, মানে সেন্সেবল, সচেতন। তো এই সচেতন মানুষগুলো কিন্তু তাদের ম্যান্ডেট দিতে ভুল করে না। ম্যান্ডেট কোথায় দিবে, যথাযোগ্য জায়গায় দিতে ভুল করে না। তো সেইখানে আমরা মনে করি যে আপনাদের সাথে যতটা জামাতের বিদ্বেষিতা মনে হচ্ছে, মুখে মুখে কাগজে কলমে অতটা হচ্ছে কিনা, এটাও কিন্তু একটা ব্যাপার। তার মানে আপনি বলছেন যে জামাতকে ভারত সরকার সহযোগিতা করছে? হয়তো করছে, আমি ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ আমি অত বড় নেতা না। আমি মাঝারি গোছের কর্মী, আমি আমার নিজেকে মনে করি। তো সেইখানে হয়তো হতে পারে, না হলে যাহা রটে তাহার কিছু না কিছু বটে, যে এটা তো আপনার কথাই বলে। না তো আমি আর কি বলবো। দিদি দেখুন, আপনাদের দেশের যদি আমি রাজনৈতিক যদি পরিসরটা দেখি, মানে ভারত মানে বাংলাদেশের জনগণের একটা অংশ ভারতকে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। তার অনেকগুলো যুক্তি আছে বা অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে আমরা সবাই ধর্মীয়, যদি আপনি পরিচয় বাদ দেন তাহলে আমরা সবাই বাঙালি, সবাই মাছ ভাত বাঙালি, সবাই রসগোল্লা মিষ্টি সবাই পছন্দ করি, খাওয়া দাওয়া সাহিত্য শিক্ষা সব এক। তার জন্য দুই দেশের মানুষের মধ্যে কিন্তু একটা আত্মিক সম্পর্ক রয়েছে। তার জন্য হয়তো আপনারা যতটা, আপনাদের ওখানকার পদ্মাপাড়ের মানুষ যতটা ভারতের কাছাকাছি, ঠিক উল্টো দিকেও এই আগরতলার বহু মানুষ কিন্তু বাংলাদেশের কাছাকাছি এবং বাংলাদেশের মানুষকে কিন্তু খুব পছন্দ করেন। আবার এটাও ঠিক, বাংলাদেশে পাকিস্তানের থেকেও কিন্তু বেশি এই মুহূর্তে ভারত বিরোধী জিগির কিন্তু বেশি হচ্ছে, সক্রিয় হচ্ছে বাংলাদেশে। সেই জায়গা থেকে আপনাদের রাজনৈতিক দলগুলির তো তাদের দিকেও, তাদের ভোটের দিকেও লক্ষ্য থাকবে যে ক্ষমতায় যদি আসতে হয় ভারতপন্থী যারা মানুষ তারাও আপনাদের ভোটার, ভারতের বিপক্ষে যারা তারাও আপনাদের ভোটার। এই যে ভারতের বিপক্ষে যারা ভোটার তাদের ভোটটা কনফার্ম করার জন্য তো জামাত এই ধরনের মন্তব্য করতে পারে। সেইটাকে আপনি একেবারে ভারত সরকারের সঙ্গে একটা মেলবন্ধন হচ্ছে, সেটা কিভাবে বলছেন? দেখেন, একটা কথা বলি, পৃথিবীতে পৃথিবীতে সমস্ত মৌলবাদের সঙ্গে সম্পর্কিত হোক যেটাই ধর্ম। আপনার ধর্ম আপনার কাছে ওইখানে আপনার মৌলবাদিত্ব, আমার ধর্ম আমার কাছে এখানে আমার মৌলবাদিত্ব। কেন জানি সেই দিন ধর্মের, আপনি যদি আপনাদের বইগুলো তো আমরা পড়ি, এই যে বললেন মেলবন্ধনটা আমাদের এতটা আছে যে আমরা কিন্তু মুখস্থ অনেক বই বলতে পারি। আপনাদের অনেক লেখকের বই আমরা পড়তে খুব পছন্দ করি। তো সেইখানে যে লেখাগুলো, সেইখান থেকে কিন্তু এই কথাটাই চলে আসে যে আপনার মৌলবাদের বন্ধু, আমাদের না। আমরা যারা আহ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে কাজ করার চেষ্টা করি, অসাম্প্রদায়িকতা নিয়ে আমরা বেঁচে থাকি, আমরা ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে ফেলি না, আমি সেই কথাটাই বলছি। সেইখানে থাকে, এটাই সত্যি। এবং এখন যে এই ধরনের কথা শোনা যাচ্ছে এটাও সত্যি। আমি সত্যতা প্রমাণ করতে পারি না, আমি যেহেতু রাজনীতি নিয়ে কাজ করি, আমি সত্যতা ওইভাবে প্রমাণ করতে পারি না। দ্বিতীয়ত একটা প্রশ্ন করব যে ভারতের সঙ্গে আপনাদের কিরকম সম্পর্ক হবে তা নিয়ে যখন গুঞ্জন চলছে, কয়েকদিন আগে দেখলাম যে বিএনপি নেতাদের চীনে আমন্ত্রণ জানানো হচ্ছে। তাহলে ভারত সরকারের সঙ্গে এই মুহূর্তে ঠিক এক মাস আগে চীনের সঙ্গে যে অবন্ধুত্ব বা একটা অবিশ্বাসের বার্তা ছিল, বিশ্ব রাজনীতির মঞ্চে কিন্তু আবার ভারত চীন এই সদ্য 15 দিন কি এক মাস হয়েছে খুব কাছাকাছি এসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা যদি চীনপন্থী চীনের ডাকে সাড়া দেন, সেই ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কি থাকবে? মানে জিও পলিটিক্স দেখুন। আমি একটা কথা বলি, চীনের সাথে আমাদের বেশ কয়েক বছর যাবত, অনেকগুলো বছর যাবত সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। তাতে কি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্ব করেছে? করে নাই। আরেকটা জিনিস বলি, পতিত সরকার আওয়ামী লীগের সাথে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। ভারতের চেয়ে কোন অংশেই কম ছিল না, বরং ভারতের চেয়ে অনেক বেশি তাদের কাছ থেকে ঋণ এনেছিল, মানে এখনো ঋণ চলমান। তাহলে কি, আপনি এই প্রশ্নটা তো তাদের সাথে আসে নাই, কখনো এসেছে আওয়ামী লীগের সাথে আসে নাই। তাহলে আপনি যে প্রশ্ন করলেন আন্তর্জাতিক সম্পর্কের জের ধরে চীনে কিছু লোক বেড়াতে গেলে যে তার সাথে সব সম্পর্ক হয়ে যাবে, চোখে বুকে যাবে, তা না। আবার অনেক না গেলেও কিন্তু সম্পর্কের একটা স্থিরতা থাকে, যদি আমরা মনে করি যে আমাদের কে সহযোগিতা করবে। যখন আপনার বাংলাদেশে যখন রোহিঙ্গা নিয়ে সমস্যা হলো, রোহিঙ্গার ব্যাপারে চীন আর ভারত এক হয়ে গেল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে চীনও ভোট দেয় নাই, ভারতও ভোট দেয় নাই। এই জায়গাটা আপনি যদি হিসাব করেন,
তাহলে জিও পলিটিক্সে এখানে একটা বড় ধরনের একটা সমস্যা, যে সমস্যাটা ভারত কাউকে মনে করলে সমস্যা ক্রিয়েট করে, কাউকে মনে না করলে সমস্যা ক্রিয়েট না করে। তো আপনার আওয়ামী লীগের সঙ্গে এতটা সম্পর্ক চায় না, এতটা সম্পর্ক, সেটা যদি আপনাদের চোখে না পড়ে। বিএনপির সাথে তো মাত্র দুই একজন যাচ্ছে আসছে, এটা হচ্ছে অনেকটা রুটিন ওয়ার্ক। রুটিন ওয়ার্কের বাইরে কিছুই হয় না, কারণ বিএনপি এখনো তো ক্ষমতাতেই আসেনি, এছাড়া আর কিছু না। এটা যদি ভারত মনে করে, ভারত আমার মনে হয় যে তাদের মিস আন্ডারস্ট্যান্ড করবে। এটা আমি এর বাইরে কিছু বলবো না। আমি শুধু বলতে চাই বিএনপির পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব করা, এবং অবশ্যই ভারতের সঙ্গে বন্ধুত্ব তো অবশ্যই থাকার কথা, করার কথা। দ্বিতীয়ত ধরুন, ভারত এখন আপনাদের দেশে যেভাবে ভারত বিরোধী স্লোগান তুলছেন, তারা কারা? তারা তারা যারা, আমি আপনাকে বলি, ভারতেরও এটা মাথায় রাখা উচিত ছিল। আমরা আগে ভাবতাম যে ভারত তো চাণক্য নীতিতে খুব ভালো সার, বুদ্ধির অধিকারী। আমরা এটা ভাবতাম যে ভারত অনেক বুদ্ধিমান। কিন্তু একটা জিনিস, আপনি সোনার ডিম পাড়া হাঁসকে আপনি ডিমের জন্য কি গলা কেটে আপনি সবগুলো ডিম বের করবেন, নাকি আপনি ভালো মতো খাইয়ে দাইয়ে তাকে আরো পুষ্টি শক্তিশালী করে আরো ডিম নিবেন প্রতিদিন একটা একটা করে? তো যে বেশি বুদ্ধিমান সে কিন্তু তাই করে। ভারত এত বেশি অনেকটা সময় টর্চার করে আমাদেরকে, যে আমাদের মানুষগুলো, ধরেন আপনার বর্ডার এরিয়ার মানুষগুলো প্রতিনিয়ত বর্ডার কিলিং হচ্ছে, অথচ দেখেন আপনারা নেপালের সাথে আপনাদের বর্ডার, 17টা রাষ্ট্রের সাথে আপনাদের বর্ডার, আপনারা কিন্তু অন্য কোনো রাষ্ট্রে মারধর করেন না। নেপালে আপনারা একজনকে মেরেছেন, সেখানে কিন্তু দুইজনকে নেপালরা মেরেছে। আপনার পাকিস্তানের সাথে আপনাদের এত খারাপ সম্পর্ক, সেখানেও কিন্তু আপনারা পাকিস্তানের কাউকে কিন্তু বর্ডার কিল করেন না। ফরেজ বাংলাদেশের মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে, সে যে সরকারি আসুক না কেন। এইটা তো আমরা দেখছি, তাই না? না, বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে যে বর্ডার কিলিংটা বলছেন, সেই বর্ডার কিলিং এ হচ্ছে সবচাইতে আন্তর্জাতিক যে মাদক চক্র এবং গরু পাচার, আপনার হচ্ছে বিভিন্ন দ্রব্য জিনিসপত্র পাচার, সেই পাচার, এবং সব থেকে বড় হচ্ছে মানব পাচার। আপনি যখন এই অভিযোগটা করছেন তার ঠিক একদিন আগে, গতকাল, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনি সেটার জন্য ধরতে পারেন, অ্যারেস্ট করতে পারেন, আপনি আপনার ওইখানে জেল কাটাতে পারেন, বাট আপনি দুই দেশের সঙ্গে আলোচনা করে সেটা মিটমাট করতে পারেন। কিন্তু আপনি যখন কেউ আপনার ধান খেতে, আপনার ধান লাগাতে গেছে কিংবা আপনার ধান কাটতে গেছে, আপনি তখনও মেরে ফেলছেন। আমরা তো জানি আপনি কিন্তু কখনোই মাদক চোরাচালানিকে মারেন নাই। আজ পর্যন্ত একটাও প্রমাণ বের করতে পারবেন না। গরুর ব্যাপারীদের কাছে বেশি টাকা থাকে, অনেকগুলো টাকা থাকে, আপনারা কিন্তু ধরে ধরে গরুর ব্যাপারীদেরকে মেরেছেন। আমি আপনাদের মানে আপনাকে বলছি না, আমি সরকারকে বলছি যে তাদের বিজেপি এই কাজগুলো করছে। তো তারা তো সরকারি ভাবে এটার জন্য কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, দিলে তো আর বিজেপি তো আর সরকার না, বিজেপি সরকারের নির্দেশনা কর্মচারী। তো সেইখানে আপনারা অন্য কোনো বর্ডারে এটা করছেন না, শুধুমাত্র বাংলাদেশের বর্ডারে করছেন। এটা তো বন্ধুত্বের লক্ষণ না, বলেন? আপনারা কয়েকদিন আগে বন্যা হয়ে গেল আপনার নোয়াখালী অঞ্চলে। নোয়াখালী অঞ্চলে তো বন্যা হওয়ার কথা না, কোনো বৃষ্টি ছাড়া। সেটা আপনাদের ওই দিকের বন্যার পানি এত বেশি হয়ে গেছে যে আপনারা প্রত্যেকটা সুইচ গেট খুলে দিয়েছেন। কিন্তু খুলে দেওয়ার আগে একটা বন্ধু যদি মনে করতেন, তাহলে কিন্তু বলতেন। একজন হিন্দুর উপরে এখানে যদি কোনো মানে নরমালি কোনো আঘাত আসে, এটা নিয়ে অনেক কথা হয়, অনেক কথা হয় ভারতে। অথচ নোয়াখালীর কিন্তু অনেক মানুষ হিন্দু, তাদের বাড়িঘর ভেঙে গেল, তারা মারা গেল, তারা লাশ হয়ে গেল, তাদের বাচ্চা কাচ্চা পানিতে ভেসে গেল, সেখানে কিন্তু ভারতের কিচ্ছু আসলো গেল না। তারা কিন্তু আমাদের জানাতে পারতো বন্ধু হিসেবে যে আমরা আজকে রাতে বা কালকে আমরা সুইচ গেট খুলে দিব, বি কেয়ারফুল তোমরা। সেটা কিন্তু তারা বলে নাই, আমাদের সচেতন করেন নাই। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তারপরে আপনার ধরেন ফারাক্কার পানি নিয়ে যে অবস্থা, আপনার তিস্তা ব্যারেজ নিয়ে যে অবস্থা, আমাদের তো ভারত তো বলেছিল যে 7 দিনের জন্য আমরা শুধু টেস্ট করব 72 সালে, শেখ মুজিবুর রহমানের সময়। 7 দিন কিন্তু আজকে 50-52 বছরেও কিন্তু 7 দিন শেষ হয় নাই। আমার কথা সেটা না, বন্ধুত্বের হলে আপনি ভালোভাবেই বাঁচুন, আমাকে তো মিনিমাম বাঁচার সুযোগটা দিবেন। আমরা তো মিনিমামও বাঁচছি না। আপনি আমাদের দেশে আসেন, আপনাকে ওয়েলকাম। আপনি দেখেন আমাদের পদ্মার পাড়ের মানুষ, বললেন পদ্মার কি অবস্থা, পদ্মা চর হয়ে গেছে, পদ্মা বালু থেকে বালুকাময় হয়ে গেছে। তো সেইখানে আমাদের মানুষগুলার জমিগুলা পরিত্যক্ত হয়ে গেছে। আপনাদের ওই গঙ্গা থেকে আসা পানিগুলো যে যে রাজ্যের উপর দিয়ে গেছে, ওদের ওইখানে আগের অবস্থা দেখুন আর এখনকার অবস্থা দেখুন।
তো এই যে বন্ধুত্ব, বন্ধুত্ব তো ভাই এক এক হাতে হয় না দাদা। বন্ধুত্ব হতে গেলে দুই হাত লাগে। আর যারা বড় ভাই থাকে তারা বেশি সহযোগিতা করে ছোট ভাই বোনদেরকে, ঠিক না? না দেখুন, ভারত সরকার তার, আপনি যেটা তিস্তার কথা বলছিলেন, আমি আপনাকে বলতে পারি তিস্তাতে আপনার হচ্ছে শুখা মরশুমে তিস্তাতে দিদি জল থাকে না। তিস্তার পরিস্থিতি ভারতেও খুব খারাপ, মানে উত্তরবঙ্গের যদি তিস্তা আপনি ধরেন, যেটা আমি কিন্তু ওটাই বললাম আপনাকে দাদা, খারাপ হবে ভারতের পশ্চিমবঙ্গে খারাপ, বাট অন্যান্য বঙ্গগুলোতে গঙ্গা যেদিক দিয়ে আসছে, আমি সেটাই বলছি যে আপনার দিল্লির এদিক দিয়েই তো আসছে, উত্তরপ্রদেশ দিয়ে। সেইখানের আশেপাশের রাজ্যগুলো কিন্তু পানি যখন, এতগুলো রাজ্যে, আপনাদের দেশ অনেক বড়, বাংলাদেশ থেকে প্রায় প্রায় 70-80 গুণ বড়। সেইখানে অত 8টা-10টা প্রদেশে যদি পানি নিয়ে যায়, সেখানে পশ্চিমবঙ্গ পানি পাবে না, শুষ্ক হবে, এটাই স্বাভাবিক। আর সেটার জন্য তো আপনারা বিভিন্ন ভাবে বাঁধ করেছেন। আমাদের একটা সময় অভিন্ন 54 নদী ছিল, এখন আমাদের কয়টা নদী আছে বলেন? আপনার কি বলে যে ফেনীর যে নদীটা মিঠা পানির, সেটার পানিটাও পর্যন্ত আমরা পাই না, ওইটাও কিন্তু নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুত্ব, এই জন্যই আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছিলেন। যে কথাটা আসছিল সেটাই আমি ফিরে যাই, যে ভারত যদি রয়েস হয়ে আমাদেরকে বাঁচিয়ে খেত, বড় ভাইরা ধরেন বেশিই নিল নিল ঠিক আছে, তাহলে কিন্তু এত শত্রু হতো না। ভারত একবারে সোনার হাঁসের গলা কাটতে চেয়েছে, গলা কেটে ফেলেছে, তাহলে তো একবারই পাবে সোনার হাঁসের ডিম। এখন সব মানুষ উল্টা হয়ে গেছে। আমরা তো আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, আপনারা আমরা একসাথে বাঁচতে চাই। তো সেইখানে আমাদের দুষ্টা কতটুকু আপনি নিজেই চিন্তা করে দেখেন। এবার এটাও তো বুঝবেন যে আপনাদের সরকার যখন ছিল, মানে বিএনপির সরকার যখন বাংলাদেশে ছিলেন, যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের কিন্তু সব থেকে বেশি চাপ ছিল হচ্ছে নর্থ ইস্ট নিয়ে। কিন্তু যে শেখ হাসিনা আসার পরে ভারতকে কিন্তু তার প্রতিরক্ষা খাতে নর্থ ইস্টকে নিয়ে কিন্তু দুবার ভাবনা চিন্তা করতে হয়নি। তার মানে আপনারাও কিন্তু কোথাও একটা ভারত সরকারকে আপনাদের আমলে বার্তা দিতে ব্যর্থ হয়েছেন যে বাংলাদেশের মাটি আমাদের আমলে ভারতের সার্বভৌমত্বে আঘাত আসবে না। এইটা কি আপনারা সুস্পষ্টভাবে পেরেছেন? এটার জন্য কিন্তু আলোচনা করতে হয়। বাংলাদেশ এমন একটা ট্রানজিটের দেশ, এই দেশে আপনার সব সময় অনেক কিছু এই দেশের মধ্যে দিয়ে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়, যেমন সোনা, যেমন অস্ত্র, আমরা অস্বীকার করি না। সেইখানে একবার ধরা পড়লো যে 10 ট্রাক অস্ত্র, সেটা নিয়ে অনেক অনেক দূর জল গড়ালো। সেই জায়গায় আমি বলতে চাই, যদি কিছু হয়ে থাকে সেটার জন্য কিন্তু আলোচনার দরজা খোলা ছিল। আর শোনেন, একা একা তো আর একজন দিতে পারে না, এক হাতে তো তালি বাজে না, দুইটা হাত লাগে। আমি যখন আপনাকে নিরাপদ ভাবতে পারবো, তখনই কিন্তু আমি আপনার স্বার্থটা চিন্তা করব। সরি টু সে, আমি যখন আপনাকে নিরাপদ ভাবতে পারবো না, আমি কিন্তু আপনাকে ফ্র্যাঙ্কলি কথা বলছি, অবশ্যই অবশ্যই তখন বলুন। কিন্তু আমিও ভীত হয়ে যাব, আমিও ভীত হয়ে যাব। আর ভীত মানুষদের মানে আমি গডের কথাই বলি, আল্লাহ একটা জায়গায় বলেছেন যে যে মুমূর্ষু রোগী তার জন্য সবকিছুই হালাল। আমি এই জায়গাটাই বলছি, ভারত যদি সত্যিকার অর্থে আমার বড় ভাইয়ের মতো থাকতো, তাহলে কিন্তু আমরা ভারতের জন্য আরো অনেক ট্যুর দিতে পারতাম। এবং বাংলাদেশে বিএনপি সময় ভারতকে দিয়েছে না তো কে বললো? ভারতের আমরা তো পানির কোনো হিস্সাই পাইনি, আমরা তো তারপরেও কিছু বলি নাই। আমরা দুই একবার আন্তর্জাতিক আদালতে বলতে চেয়েছি, সেটাও তো আমরা বলি নাই। তারপরে আপনার পানির অপর নাম জীবন, পানিটা আপনারা নিয়ে নিচ্ছেন। আপনারা এই যে এই সরকারের সময় কেন কোনো জিনিস নাই, এই সরকার মানে মানে নিকটতম পতিত সরকার আওয়ামী লীগ, সেটার সময় আপনার দেখেন ট্রানজিট, আমার দেশের একটা বাস ট্রাক আপনার ওইখানে যায় যদি, যেটুকু ছাড়া মালপত্র নিয়ে কি যায় ওইভাবে? আপনার এখানে কিন্তু একদম 7 সিস্টারে পর্যন্ত চুক্তি হয়ে গেছে, মালপত্র একখান থেকে আরেকখানে নিয়ে যাবে। সেখানে কিন্তু টুলও এরকম ভাবে নিবে না, টুল নেওয়া নাকি এরকম বোঝানো হয়েছে, টুল নেওয়া নাকি অভদ্রতা দেখা যায়। অথচ আমার রাস্তা, হাজার হাজার মাইলের রাস্তা নষ্ট হয়ে যাবে যখন 30-40 চাকার যখন ট্রাকটা ঢুকবে মালপত্র নিয়ে, রাস্তা নষ্ট হয়ে যাবে, সেটা মেরামতের জন্য আমার টাকার দরকার, আমার মানুষের এখানে সেই খাবার রাস্তা তো দাবারের দিদি কিছু, দরকার। সেই রাস্তা তো সেটাই কিন্তু হয় নাই। শেখ হাসিনার সরকারে এমন কিছু তারা ডিমান্ড করেছে যে শেখ হাসিনা তার পোস্টটা রাখতে, তার চেয়ারটাকে বাঁচিয়ে রাখার জন্য দিতে বাধ্য হয়েছে। দিদি, দেয় নাই ভারত। দিদি এইটুকু একটু, একটা সময় গিয়ে কলকাতায় শেখ হাসিনা একটা বক্তৃতায় বলেছিল, ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বাংলাদেশের মানুষকে ঠকিয়ে বাংলাদেশের মানুষ না খেয়ে মরছে, বাংলাদেশের মানুষকে
মানে বাংলাদেশে আপনি জানেন হয়তো দাদা যে বাংলাদেশে 18-20 কোটি মানুষের মধ্যে প্রায় 1.5 কোটি মানুষই বিদেশে কাজ করে। সেই রেমিটেন্সের টাকাগুলো কিন্তু দেদারসে পাচার হয়ে যেত। পাচার মানে এইভাবে, কারণ আমরা ধরে রাখতে পারতাম না। আমাদের প্রতি তো সরকার একটা এজেন্ট হিসেবে কাজ করতো। এজেন্ট হিসেবে কাজ না করে বন্ধু হিসেবে যদি কাজ করতো, আজীবন থাকতো, আমাদের কোনো দুঃখ নাই। আর ভারত সরকার যদি বন্ধু হিসেবে দেশটাকে ভাবতো, আজীবন দিদি, আমাদের সঙ্গে খুব ভারত ভালোভাবে সরকার চলতে পারতো। ভারত এখন সরকার আমরা বিশ্বাস করি যে আগামীতে সব ঠিক হয়ে যাবে। এক সেকেন্ড, ভারত সরকার বন্ধুত্বর বার্তা দিয়েছে বলেই আজকে 2 বছর বাদে, মানে আজকে তো ভারত সরকারের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দূরত্ব অনেক বেশি, সেই জায়গাতেও আজকে বা গতকাল অলরেডি আপনাদের বাংলাদেশের উদ্দেশ্যে চাল রওনা দিয়েছে এবং বাংলাদেশের উপর কিন্তু চালের যে নিষেধাজ্ঞা ছিল রপ্তানি করা, সেটা কিন্তু ভারত সরকার তুলে নিয়েছে শুধুমাত্র বাংলাদেশের মানুষকে যাতে কম পয়সায় চাল পায়। তাহলে আপনি কিভাবে বলছেন যে ভারত সরকার? দাদা, এই যে পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম সবকিছু বন্ধ করে দিয়েছে ভারত। আমরা তো পয়সা দিয়েই নিব, ঠিক না? আরেক দেশ থেকেও আনতে পারবো। ভারত থেকে আমরা কেন নেই? ভারত আমাদের বন্ধু। ভারত থেকে আমরা কেন নেই? ভারত আমাদের সবচেয়ে কাছের রাষ্ট্র। এটা কিন্তু একটা দায়িত্ব বোধ থাকে। ভারত থেকে আমরা কেন নেই? আমাদের পরিবহন কষ্টটা কম পড়বে অন্য দেশের তুলনায়। তো ভারতেরও তো লাভ হচ্ছে না, কিন্তু ভারত তো তার প্রয়োজন অনুসারে এইবার ভারত একটা পেঁয়াজ আমাদেরকে ওইভাবে দেয় না। পেঁয়াজের দাম এখন 120 টাকা 30 টাকা কেজি এখানে বাংলাদেশে। তো দিদি, এইখানে একটু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। আপনাকে প্লিজ আমি একটা কথা বলবো, আগরতলা শহরে আজকে পেঁয়াজের কেজি হচ্ছে 80 টাকা। তো ভারত সরকার তো ভারতের নিজস্ব লোককে, ভারত এখন মানে আমার দেশে বলছি বা আমার এই রাজ্যের কথা বলছি বা কলকাতার বলছি, সেইখানে রাজ্য সরকারগুলি প্রত্যেকদিন চিন্তা ভাবনা করছে কিভাবে পেঁয়াজের দাম কমাবে। আপনি বিশ্বাস করুন, ভারতে আজকে পেঁয়াজের দাম 80 টাকা, আপনার দেশে হয়তো 140 টাকা। এই রকম পরিস্থিতিতে যদি আপনার দেশে পেঁয়াজ যায়, তাহলে ভারতে কিন্তু পেঁয়াজের কেজিটা ভারতেও হয়ে যাবে 120 টাকা। আমরা এত নৃশংস মানুষ না যে আপনি না খেয়ে আমাদের খাওয়াবেন এটা চাইবো। আমি আগের কথা বলছি, আজকের কথা আপনি 80 টাকা বলছেন, কিন্তু আজকে থেকে 2 মাস আগে আমাদের কিন্তু আজকে 6-7 মাস যাবত 120 টাকার মধ্যেই পেঁয়াজ থাকছে, এর চেয়ে নিচে নামছে না। পেঁয়াজের মৌসুমের মধ্যেও আমাদের এইবার পেঁয়াজের দাম 80 টাকা 70 টাকা 90 টাকার নিচে হয় নাই। সো এই যে 6-7 মাস আমাদের পেঁয়াজের দামটা, তখন কিন্তু ভারতের এত দাম ছিল না। আমি তখনকার কথা বলছি। আর চালের কথাটা বলছি, চাল তো দেখেন এখন যদি কি ভাদ্র আশ্বিন মাস হয়ে থাকে, তাহলে কার্তিক মাসে অগ্রহায়ণ মাসে আমরা চাল পেয়েই যাব নতুন। তো আমাদের তো এতদিন চাল বন্ধ করে রেখেছিল। নট অনলি, আপনি দেখেন ভারতে আমরা আমাদের একটা পোষণ লোক ভারতে আপনার চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়। ভারতের কলকাতা এবং আপনারা যারা কাছে আছেন, 7 সিস্টারের অনেকগুলা সিস্টার, আপনার আমাদের লোকজন যায়, ওই হিসেবে আপনাদের হোটেল বানিয়েছে, ওই হিসেবে আপনাদের বাজারটা ধরে রেখেছে। একদম কোনো আপনি ভুল নেই। দেখেন আমাদের ভিসা ভারত বন্ধ করে দিয়েছে। ভারত এই 5ই আগস্টের পরে আমাদের ভিসার মধ্যে কড়াকড়িত্ব দিয়েছে। ভিসা হচ্ছে না, মানুষ যেতে পারছে না, এবং এটার জন্য কিন্তু আমরা একা সাফারার না, কলকাতাও সাফারার, পশ্চিমবঙ্গ সাফারার, আপনারাও হয়তো কিছুটা সাফারার। তো এই যে ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আমরা তো এটা চাই নাই। অথচ আপনি খেয়াল করেন, নতুন সরকার আসার পরে বলেছিল ইলিশ আমরা খেয়ে যদি বাঁচে তাহলেই আমরা অন্য কাউকে দিব, বলে নাই যে আমরা দিব না। কিন্তু ইলিশ তো আগের তুলনায় অনেক বেশি উৎপাদন, বেশি উৎপাদন হলেও আমরা পাই না, কোথায় যায় আমরা জানি না। আমাদের দেশে ইলিশের দাম প্রচুর, তো অথচ ভারতের কিন্তু ইলিশের দাম কম আমাদের চেয়ে। তো তারপরেও কিন্তু বলার পরেও এবার তারপরেও কিন্তু 3000 মেট্রিক টন ইলিশ কিন্তু দুর্গাপূজার আগে আগে পাঠিয়েছে। তো এই যে বন্ধুত্ব, এটাই হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব ভাই এক হাতে হয় না, বন্ধুত্বের জন্য 2 হাত দরকার হয়। দিদি, আপনি যে বললেন যে ভিসার কথা, অবশ্যই ভারত সরকার ভিসা দিচ্ছে না, এটা ভারত সরকারের দেখুন অভ্যন্তরীণ পলিসি, এটা নিয়ে তো আমি বলতে পারি না। তবে আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা আপনাকে বলি, যে আমার এখান থেকে বর্ডার আখাউড়া বর্ডার হচ্ছে খুব বড় জোরে 10 মিনিট। আপনাদের বাংলাদেশের মানুষরা যখন এই পারে আসে, আপনি কি জানেন অর্ধেক সময়তেই মিসগাইড করে ভারতের প্রশাসনকে। বেশিরভাগ মানুষ
আপনাদের ওখানে বিশেষ কিছু ধর্মীয় মানুষ তারা বিভিন্ন এখানে জলসাতে আসে, কিন্তু তারা আসে হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে। যখন এই জায়গাতে ধরা পড়ে, আপনাকে আমি একদম কোট করছি, মানে আমি আপনাকে বোঝাচ্ছি যে যখন বর্ডারে আমাদের ইমিগ্রেশন অফিসাররা বা কাস্টমসের অফিসাররা যখন ধরা পড়ছে যে আপনি কোথায় গেছিলেন, আত্মীয়র বাড়িতে, সেই আত্মীয়র বাড়ির নাম্বার দিন, নাম্বার দিতে পারছে না, সেই আত্মীয়র বাড়ির যে নাম্বার দিচ্ছে তখন যোগাযোগ করছে, এটা আমার চোখের সামনে হয়েছে, হয়তো সব ক্ষেত্রে হয় না, আমি একটা কেসের আমি সাক্ষী ছিলাম, তখন দেখা যাচ্ছে সেটা ফলস, তারপরেও কিন্তু ওই মানে ধর্মীয় নেতাকে বলেছে ঠিক আছে আপনাকে আমি যেতে দিচ্ছি, আপনাকে অ্যারেস্ট করছি না, আমার ক্ষমতা আছে আপনাকে অ্যারেস্ট করার মিথ্যে তথ্য দেওয়ার জন্য। সে বাঙালি অফিসার ছিল, আগরতলার মানুষ, যে বাঙালি হিসেবে আপনাকে আমি ছাড়ছি, কিন্তু আপনি আর কোনোদিনও ভারত সরকারের ভিসা পাবেন না। আপনাদের এখানে বেশিরভাগ মানুষ যারা আসছেন ট্যুরিস্ট ভিসায়, কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে বিজনেস করতে আসছেন, এই ক্ষেত্রে হয়তো ভারত সরকারের অনেক রেভিনিউ লস হয়। এবং আপনি যে কথা বললেন, আরো একটা তথ্য দিই, আপনার দেশে যখন মানে ভারতীয়রা যায় তখন ভারতের মানুষ কিন্তু ট্যাক্স দেয়, 1000 টাকা সম্ভবত ট্যাক্স দেয়, কিন্তু আপনার দেশের যারা মানুষ আছে তারা কিন্তু সেইভাবে ভারত সরকারকে ট্যাক্স দেয় না, এটাও কিন্তু একটা ভারত, আমরা ট্যাক্স দিই, এত ট্যাক্স দেন না, এত ট্যাক্স কিন্তু দেন না, আমরা 1000 টাকায় ট্যাক্স দিই। হ্যাঁ ট্যাক্সের নিয়মটা আপনার আমাদের একই, আমরা 1000 টাকায় ট্যাক্স দিই আপনার। এটা ট্যাক্সটা আপনার সঙ্গে ইনক্লুড থাকে দেখে আপনি বুঝেন না, ওখানে আলাদা দিলে একরকম, আর দেওয়ার সময় আপনার টিকিট কাটার সময় অনেক সময় ট্যাক্সটা নিয়ে নেয়, টিকিটের সঙ্গে ট্যাক্সটা যোগ হয়। আচ্ছা, এবার তাহলে আপনাদের কি এবার দায়িত্বের মধ্যে পড়ে না যে একটা অন্য রাষ্ট্রে যখন আমি প্রবেশ করছি সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে আমি ভুল তথ্য দেব না, আমি জলসাতে গেলে আমি জলসাত কথাটাই লিখব ধর্মীয় কারণে, আমি যদি চিকিৎসার কারণে যাই সেটা আমি চিকিৎসা লিখব, যদি আমি বিজনেসের কারণে যাই বেশিরভাগ। এটার কারণটা আপনাকে আমি বলি, এটার কারণটা হচ্ছে হ্যাঁ কিছু লোক যে অসৎ উপায় অবলম্বন করে না তা না, সেটা আপনার দেশেও করে আমার দেশেও করে, হয়তো বা আমার দেশে বেশি করে আপনার দেশে কম করে। এটা যদি আপনার এমবার্গো না থাকতো, সে হয়তো মনে করে যে আমি জলসার কথা বললে আমাকে ভিসা দিবে না, আমি যদি উল্লেখ করি তাহলে আমি টুরিস্ট হিসেবে বা আমি ডাক্তার দেখাবো, এটাও সত্যি। আপনার দেশে যদি কেউ সত্যিকার জলসাতেও যায়, যেমন টুরিস্টও যায়, যেমন আমি আমার কথা বলি, আমি বহুবার ভারত গিয়েছি, ভারতে যখন আমরা টুরিস্ট হিসেবেই যাই, কিন্তু যাওয়ার পরে কিন্তু একটা ডাক্তার দেখিয়ে আসি। ধরেন আমার স্কিনের প্রবলেম, ধরেন আমার একটু সাইনোসাইটিস আছে, ধরেন এগুলা কিন্তু সিম্পল অসুখ, কিন্তু অনেকদিন কিন্তু সাফার করে, তখন আমরা মনে করি আসছি যখন একটা ডাক্তার দেখায় যায়। এই যে ডাক্তারটা দেখাই, আপনাদের ওইখানে আমরা ডাক্তার দেখাই, আমাদের ওই আস্থাটা কেন জানেন, এটাও বলি, আমাদের ডাক্তাররাও কিন্তু বেশ এখন বেশ ভালো ডাক্তার, কিন্তু আপনাদের ডাক্তাররা সময় দেয় বেশি, খুব গুরুত্ব সহকারে একটা রোগীকে দেখে। আমরা কিন্তু যার যেটুকু সুনাম আমরা বলি, কোনো ডাক্তার দেখানোর কথা না, সামনে দিয়ে গেছি, আরো 2-4 জনের সঙ্গে দেখা হয়ে গেছে, কলকাতায় তো অনেক বাঙালির সঙ্গে দেখা হয়, দেখা হয়ে গেছে, কোথায় আসছো, কি আমার তো এই ডিজিজ দেখানো, তাহলে আমিও একটু দেখাবো, নিয়ে যাও তো, ওই তো হয়তো গেলাম। তো এরকম করে কিন্তু আমার বাচ্চাদেরও আমি দেখিয়েছি, কিন্তু আমরা কিন্তু গেছি টুরিস্ট হিসেবে, আমরা দিল্লিতে ঘুরেছি, আগ্রায় ঘুরেছি, জয়পুর ঘুরেছি, বাট আমরা ঘোরার ফাঁকে, একটা মানুষ তো সারা দিন রাত ঘুরে না, অবশ্যই একটা ডাক্তারও দেখিয়েছে। আবার ধরেন ডাক্তার যারা দেখাতে যায় তারা কিন্তু ডাক্তারই সারাদিন দেখায় না, সে সারাদিন কি করবে, হোটেল লবিতে কি বসে থাকবে, সেও কিন্তু তখন ওইখানের দর্শনীয় জায়গাগুলো যায়। দর্শনীয় জায়গাগুলো গেলে কি হয়, আপনাদেরও লাভ হয়, কারণ তারা যে টিকিট কাটে আপনার জন্য যে টাকা, আমাদের জন্য তার চেয়ে 10 গুণ টাকা। আপনার আমি যদি বলি যে দিল্লিতে যতগুলো পয়েন্ট আছে বা আগ্রাতে, আপনাদের জন্য 20 টাকা বা 50 রুপি বা 20 রুপি, আমাদের জন্য কিন্তু এটা প্রায় 700-800 রুপি। তো এই যে আমাদের জন্য এত বেশি টাকার যে নেওয়া হয়, তারপরেও কিন্তু আমরা যাই, এখানে আসছি। সেটা আপনাদের জন্য দেওয়া হয় না, এটা কিন্তু ফরেন পলিসি, এটা কিন্তু ফরেন পলিসি। আপনার জন্য 50 টাকা, আমেরিকানদের জন্য 50 টাকা। আমি বলি, আমি তো মূলত ডাক্তার দেখাতে গিয়েছি, কিন্তু আমার হাতে অফুরন্ত সময়, আমি টেস্ট দিয়েছি, আমাকে 3 দিন পরে রিপোর্ট দিবে, এই 3 দিন আমি কি করব, আমি আশেপাশে যাব, আমি শান্তিনিকেতন ঘুরতে যাব, আমি আপনার কিছু জিনিসপত্র কিনবো, কিছু আত্মীয় স্বজনের জিনিসপত্র কিনবো। আমাদের দেশে হয় কি জানেন, আমরা যখন কেউ বাইরে যাই, আমাদের প্রত্যেকটা মানুষের 2টা পরিবার থাকে, একটা বাবার বাড়ির পরিবার, একটা শ্বশুর বাড়ির পরিবার, মিনিমাম, একটা বন্ধু বান্ধব থাকে, 2টা পরিবারে কিন্তু আমরা ওইটা চিন্তা করে কিছু কিনি, বুঝতে পারছেন? সবাই যে ব্যবসা করার জন্য যায় তা না, কলকাতার জিনিস আমরা পছন্দ করি, অপছন্দ করি না। তো আমরা কোথাও গেলে আমরা 5টা শাড়ি কিনি, 10টা 3 পিস কিনি, বা একটু আপনাদের কসমেটিক্স কিনি, এই জিনিসগুলো কিনি, এতে তো এটা তো এটার মতো কোনো বাধা নিষেধ নাই।
একটা জিনিস বেশি নিলে সেটার জন্য একটা আলাদা একটা ট্যাক্স নেয়, কিন্তু এটা ওইটুকু নিলে কোনো পৃথিবীর কোনো দেশেই এটার জন্য আলাদা কোনো ট্যাক্স নেয় না। তো এখন কেউ যদি মিথ্যা কথা, এর মধ্যে যদি একজন মিথ্যা কথা বলে জিনিসপত্র আনে না তা কিন্তু না, তারা আবার নিয়েও যায়, কিছু জিনিস নিয়েও যায়। আপনাদের যেমন আমাদের জিন্সের আইটেম গুলো আপনাদের পছন্দ, আমাদের জামদানি শাড়ি আপনাদের পছন্দ, আমাদের কিন্তু অনেকেই বাচ্চাদের আইটেম পছন্দ, আমাদের কিন্তু অনেকে নিয়েও যায়। তো এটাই হচ্ছে সৌহার্দ্যতা। তো সৌহার্দ্যতা, এই সৌহার্দ্যতার মধ্যে যদি রাষ্ট্রীয় সৌহার্দ্যতা থাকতো, তাহলে আমাদের চেয়ে সুখী বোধহয় কেউ হতো না। একেবারেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি দুই বাংলার যে সম্পর্ক, সেই দুই বাংলার বা আগরতলার সঙ্গে ঢাকার যে সম্পর্ক, সেটা আগামী দিনে এগিয়ে যাবে। আপনাদেরও ভারত সরকারের সঙ্গে যদি আপনারা ক্ষমতায় আসেন, ডিপ্লোম্যাটিক পর্যায়ে অনেক সমস্যা হয়তো আপনাদের ফেস করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখার থেকেও দুই বাংলার বা দুই দেশের বাঙালিদের মধ্যে সম্পর্ক যাতে ঠিক থাকে, তার জন্য নিশ্চয়ই আপনারা অনেক বেশি, আরো বেশি করে দিল্লির কাছে সাহায্য বা সহযোগিতা যেটাই বলুন, আপনারা ডিপ্লোম্যাটিক পর্যায়ে কথা বলবেন, এই কামনাই করি। আমাদের সময় দেওয়ার জন্য দিদি অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাকে। আদাব। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। একটু বাদেই আমার সহকর্মী সুপ্রীতি নিয়ে আসছে অন্য কোনো সব খবর সারাদিনের।